আজকে আমাদের এমন কিছু জিনিস আছে যেগুলো বোর্ডের হেল্প আমাদের লাগবে, এখানে আমাদের বুঝতে বা ডিসকাশন করতে বা বড় এরিয়াতে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ছোট এরিয়াতে তোমাদের লেখাগুলো বা ডাইরেকশন একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো আমরা চলে এলাম যে আজকের টপিক আমাদের জিওগ্রাফি ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া। এই ড্রেনেজ সিস্টেমকে অনেকে বলে থাকে কি রিভার সিস্টেম বলে থাকে, ভারতের নদ-নদী হিসেবে কনসিডার করে, ঠিক আছে। এর বেসিক্যালি বলতে আমরা কি বুঝবো, ধরো কোন একটা নদী তার ডাইরেকশন অনুযায়ী ফ্লো করছে, কোন একটা রিভার যখন অ্যাজ পার ডাইরেকশন ফ্লো করছে, যখন ডাইরেকশন ওয়াইজ যখন আসছে কোন একটা নদী গতিপথ অনুযায়ী যখন আসছে, মানে নদীর ক্ষেত্রে কি হয়, নদী সাধারণত অ্যাজ পার স্লোপ বা ভূমির ঢাল অনুসারে উপর দিক থেকে নিচের দিকে ফ্লো করে। নদী সাধারণত কি করছে, আপার সাইড থেকে লোয়ার সাইড বা অ্যাজ পার স্লোপ উচ্চ গতি থেকে নিম্ন গতি উপরের দিক থেকে নিচের দিকে ফ্লো করছে, রিভার ফ্লো করছে। এই যেটা এই যেটা বড় চ্যানেল থেকে এটাকে আমরা বলছি কি মেইন রিভার। এই অঞ্চলটাকে আমরা কি বলবো, এই অঞ্চলটাকে আমরা কনসিডার করব মেইন রিভার বা মেজর রিভার, মেইন রিভার বা মেজর। এইবার এই নদীটার সঙ্গে কোন একটা নদী এসে মিশছে বা এর পার্শ্ববর্তী অঞ্চল থেকে কোন একটা নদী এসে এর সাথে মিশলো, অ্যারো চিহ্ন লক্ষ্য করবে মিশছে, তাকে আমরা কি বলছি, তাকে আমরা সেই নদীটাকে বলছি ট্রিবিউটারি। ট্রিবিউটারি কথার অর্থ হচ্ছে উপনদী, আর মেইন রিভার কথার অর্থ হচ্ছে কি দ্যাট ইজ প্রধান। তাহলে এটাকে আমরা কি বলছি, উপনদী। আর এই নদী থেকে শাখা প্রশাখার আকারে যদি কোনো নদী এরকম ভাবে বেরিয়ে যায় তাকে আমরা কি বলবো, ডিস্ট্রিবিউটরি বা শাখা নদী। ডিস্ট্রিবিউটরি বা শাখা নদী আমরা তাকে বলে থাকি, ঠিক আছে। তাহলে আমরা কি কি পেলাম, উপনদী আর শাখা নদী আমরা এখান থেকে পেলাম। এইবার উপনদী শাখা নদী নিয়ে এই টোটাল এরিয়াটাকে, এই টোটাল প্রত্যেকটা নদীর শেষ বিন্দুগুলোকে যুক্তাক্ষরের মাধ্যমে যে সংযুক্ত করে যদি একটা কাল্পনিক এলাকাকে পাচ্ছি, এই এলাকাটা পাচ্ছি, এটাকে দেখতে অনেকটা এইরকম ফরম্যাটে হয়ে থাকে, এইরকম ফরম্যাটে হয়ে থাকে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে ড্রেনেজ বেসিন বা বাংলায় আমরা কি বলবো, নদী অববাহিকা। ড্রেনেজ বেসিন বা নদী অববাহিকা। এই বেসিন বলতে কি বোঝাচ্ছে, এই পুরো আউটার রিজিয়নটা, বাইরের অঞ্চলটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। ড্রেনেজ বেসিন বলতে কোনটাকে বোঝাচ্ছে, ড্রেনেজ বেসিন বলতে বাইরের অঞ্চলটাকে বোঝাচ্ছে। আর ভেতরের অঞ্চলটাকে বলতে কি বোঝাচ্ছে, ভেতরের অঞ্চল যেটাকে বলা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। ক্যাচমেন্ট এরিয়া মানে হচ্ছে ধারক বা বাহক অঞ্চল, যেটাকে আমরা কি বলছি, ক্যাচমেন্ট এরিয়া মানে ধারক বা বাহক অঞ্চল আমরা এখানে বলতে পারি। তাহলে আমরা কি, তাহলে মূল নদী মানে মেইন রিভার, উপনদী, শাখা নদী। মেইন রিভার, ট্রিবিউটারি, উপনদী, শাখা নদী বা ডিস্ট্রিবিউটরি, টোটাল এলাকার কাছ থেকে ড্রেনেজ বেসিন বা নদী অববাহিকা বলছি, এবং ভেতরের অঞ্চলটাকে ক্যাচমেন্ট এরিয়া। এবার এখানে শুধু কিন্তু নদী নয়, এখানে কোনো একটা জায়গায় রিজার্ভার থাকতে পারে, কোন একটা জায়গায় ওয়াটারফল ক্রিয়েট হতে পারে, এই জায়গাটায় কোন একটা জায়গায় ধরো সাপোজ একটা লেক ফর্মেশন হয়েছে, একটা জলাশয় হয়েছে, কোন এই নদীর উপর ধরো একটা বড় করে ড্যাম দেওয়া হয়েছে, এই ড্যাম দেওয়া হয়েছে, নদীর উপর বাঁধ দেওয়া হয়েছে, তাহলে সমস্ত ফিচারস কিন্তু এর সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এর সঙ্গে যে ইনভলভ হচ্ছে সমস্ত ফিচার গুলোকে আমরা এর সাথে কনসিডার করছি। তাহলে আমরা কি কি বুঝলাম, মেইন রিভার বা মেজর রিভার দ্যাট ইজ প্রধান নদী, আমরা বলছি প্রধান নদী, উপনদী, শাখা নদী। উপনদী আর এখানে শাখা নদী, নদী অববাহিকা, ড্রেনেজ বেসিন, ক্যাচমেন্ট এরিয়া আমরা এই টোটাল এরিয়াটা বললাম। এবার এটা হচ্ছে জেনারেল একটা আলোচনা। এবার আমরা দেখে থাকি কিছু কিছু নদীতে সারা বছর জল থাকে, কিছু কিছু নদীতে সারা বছর জল থাকে না।
যে নদীগুলিতে সারা বছর জল থাকে তাকে আমরা কি বলবো, নিত্য বহ নদী। যেসব নদীগুলো তো সারা বছর জল থাকছে তাকে আমরা কি বলবো, নিত্য বহ নদী। যেমন সারা বছর জল রয়েছে কোন নদী, তাকে আমরা বলছি পেরিনিয়াল রিভার। তাকে আমরা বলছি পেরিনিয়াল রিভার। সারা বছর জল রয়েছে পেরিনিয়াল রিভার। আর সারা বছর যেখানে জল নেই বা জলের পরিমাণটা কমে গেছে তাকে বলা হচ্ছে নন পেরিনিয়াল রিভার। এই পেরিনিয়াল রিভারের বাংলা বলতে আমরা কি বলবো, নিত্যবহ নদী। নিত্যবহ নদী। আর এটা হচ্ছে অনিত্যবহ নদী। এবার এটাকে আমরা অনেক সময় কি বলে থাকি, যে নদীতে জল থাকে নদীতে জল থাকে না, তা কিন্তু কখনোই নয়। নদীতে জল থাকে বা থাকে না এই কথাটা আমরা কখনোই বলবো না। আমরা কি বলবো, নদীতে জল থাকে আর এই ক্ষেত্রে নদীতে জলের পরিমাণ কমে গেছে, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। ওকে, তো পেরিনিয়াল রিভারের ক্ষেত্রে আমরা নিত্যবহ নদী যেখানে আমরা বলছি সেটাকে আমরা কি হিসেবে কনসিডার করতে পারি, ভারতের রেসপেক্টে এই নদীগুলোকেই বলা হয় সারা বছর মানে বরফ পড়ে যে হিমালয়ের হিমালয়ের উৎপত্তি নদীগুলো কি হচ্ছে, আইস মেল্টিং ওয়াটার। আইস মেল্টিং ওয়াটার, বরফ পড়ে যে পুষ্ট। আর এগুলো তো সারা বছর যখন জল থাকছে না বা জলের পরিমাণ কমে যাচ্ছে তাকে আমরা কি বলবো, রেন ওয়াটার বা বৃষ্টির জলের সৃষ্টি। এই আইস মেল্টিং ওয়াটার কোনগুলো হয়ে থাকে, হিমালয়ান রিভারের প্রধান নদী, ট্রিবিউটারি ডিস্ট্রিবিউটারি বলছি না, মেইন রিভারের কথা বলছি। ইন্দাস, সিন্ধু, গঙ্গা আর হচ্ছে ব্রহ্মপুত্র। ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র। আর নন পেরিনিয়াল রিভারের জন্য এক্সাম্পল কিছু এখানে বলা যায়, এটা তো আমরা তিনটে এক্সাম্পল দিয়ে দিলাম। এই তিনটেই হয়, এর বাইরে কিছু হয় না। উপর নদী শাখা নদী অনেক কিছু হয়, ঠিক আছে। আর এখানে যদি বলি, এখানে আমরা বলতে পারবো মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, সবরমতী, মাগি, অনেক আছে, ঠিক আছে। আমরা তো সব নদীর নাম লিখতে পারবো না, আমরা মেন নদীগুলো এখানে আমরা আইডেন্টিফাই করে দিই। তাহলে আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো যে পেরিনিয়াল রিভার আর নন পেরিনিয়াল রিভার এখানে বেসিক স্ট্রাকচার আমরা এখানে দেখি ভারতের বেসিক। তাহলে ভারতের যত নদ-নদী, আমি বলছি রিভার বা ড্রেনেজ সিস্টেম অফ ভারতের যত নদ-নদী কটা ভাগে ভাগ করছি, পেরিনিয়াল রিভার, নন পেরিনিয়াল রিভার। পেরিনিয়াল রিভার গুলো কি ভারতের রেসপেক্টে কি বলা হচ্ছে, হিমালয়ান রিভার। আর নন পেরিনিয়াল রিভার গুলোকে ভারতের রেসপেক্টে কি বলা হচ্ছে, পেনিনসুলার রিভার। এটাকে কি বলা হচ্ছে, পেনিনসুলার রিভার। পেনিনসুলার রিভার, পেরিনিয়াল রিভার নয় কিন্তু পেনিনসুলার রিভার, উপদ্বীপীয় নদ-নদী। বাংলার কি উপদ্বীপীয় নদ-নদী। তাহলে এই জায়গাগুলো আমরা এখানে বললাম যে পেনিনসুলার রিভার বা উপদ্বীপীয় নদ-নদী। এবার এই ওভারঅল জিনিসগুলো যখন এখানে আমরা আলোচনা করছি তাহলে আমরা এখানে কতগুলো পয়েন্ট কি বলতে পারি, যে আমরা হিমালয়ান রিভারের ক্ষেত্রে ওভারঅল যদি আমরা আলোচনা করি, হিমালয়ান রিভারে মেইনলি কিন্তু ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র মেইনলি। আর নন পেরিনিয়াল রিভারের ক্ষেত্রে কি মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী বা নর্মদা, এইগুলোকে বলা যায়। তোমরা মাথায় রেখো ভারতের প্রধান নদী ব্যবস্থা কটা, ভারতের প্রধান নদী ব্যবস্থা কিন্তু 8টা। ভারতের প্রধান নদী ব্যবস্থা কটা, ভারতের প্রধান নদী 8টা। 8টা বলতে কোন কোনগুলো বুঝি, এইখানে দেখো তিনখানা লেখা আছে, এখানে 4টে লেখা, এখানে 5টা লেখা আছে, 5 আর 3 8টা। এই 8টাই কিন্তু ভারতের প্রধান নদী। তাহলে ভারতের 8টা প্রধান নদী কি কি, ভারতের 8খানা প্রধান নদী বলতে আমরা বলি ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা। এগুলো 8টা প্রধান নদী। এছাড়াও ভারতের ছোট বড় নদী মিলিয়ে প্রায় 400টি নদী রয়েছে, 400 রিভার, 400 খানা নদী রয়েছে। এই পয়েন্টগুলোকে মাথায়, হোপফুলি এই জায়গাটা ক্লিয়ার। আরো কোথাও কোনো ডাউট থাকলে বলবেন, আরো কোথাও কোনো ডাউট থাকলে মাইক্রোফোন অন করে বলুন। নেক্সট, এবার আমাদের আলোচনার ক্ষেত্রে তাহলে দু রকমের আলোচনা হয়। দু রকমের আলোচনা কি কি, একটা হচ্ছে হিমালয়ান রিভার আর একটা হচ্ছে পেনিনসুলার। হিমালয়ান রিভারের 3টে প্রধান নদী ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র, যাতে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। এটাই আমাদের পরীক্ষা, এখান থেকে বেশি কোশ্চেন দেয়। তো আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো অ্যাজ পার সিকোয়েন্স আগে আমরা শুরু করব। তাহলে ফার্স্টে আমরা শুরু করছি কাকে, ফার্স্টে আমরা শুরু করছি
হিমালয় হিমালয়ান রিভারের কোন জায়গাটাকে নিয়ে আমরা শুরু করব? আমরা শুরু করব ইন্দাস বা সিন্ধু। সিন্ধুর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে একটু ছবির মাধ্যমে যদি দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ছবিটা ভালো করে বুঝে নেবে, কাজ তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, ছবিতে যদি আমরা বলি সিন্ধু নদীর উৎপত্তি থেকে শুরু করে কোথায় গিয়ে পড়েছে, তো যাবতীয় ফিচার্স ওখানেই উঠে আসে। তাহলে আমরা ছবিতে কি বলি, তো যদি আমাদের লোয়ার পার্টটা লাগবে, ঠিক আছে, আমাদের আপার পার্ট দিয়ে আছে কাজ, আমাদের লোয়ার পার্টের পোরশন কোনো কিছু লাগবে না। আপার পার্টের কাজ দিয়ে যদি আমরা বলি তাহলে সেটা আমরা কি করব, আমরা সিন্ধু নদী নিয়ে আলোচনা করব। সিন্ধু নদীর উৎপত্তি থেকে যদি ফার্স্টে বলি, এইখানে হচ্ছে একটা জলভাগ আছে, একটা জলভাগ আছে এই জলভাগটার নাম হচ্ছে, তোমরা কিন্তু পুরোটা লিখবে, ঠিক আছে, তোমরা পুরোটা লিখে আমি শর্টে মেন মেন জিনিসগুলো বলছি। এই জলভাগটার নাম হচ্ছে মানস সরোবর লেক, এমএসএল। এমএসএল কথার অর্থ কি? এমএসএল কথার অর্থ হচ্ছে মানস সরোবর লেক। মানস সরোবর লেক। তোমরা বলো মানস সরোবর লেক কোথায় অবস্থিত? তিব্বতে। মানস সরোবরের লোকেশন আমরা পেয়ে গেলাম তিব্বত রিজিয়ন। মানস সরোবর, এই মানস সরোবর লেকের উপরের দিকটা, এই সাইডটা, এই যে পাহাড় মতো দেখছো, এখানে এই পাহাড়টাকে বলা হচ্ছে কি কৈলাস মাউন্টেন। এটাকে বলা হচ্ছে কৈলাস মাউন্টেন, দ্যাট ইজ কৈলাস পর্বত। ঠিক আছে, স্ক্রিন জুম করা যায়, জুম করে নেব। কৈলাস মাউন্টেন, এই যে কৈলাস মাউন্টেন, এই মানস সরোবরের লেকের নিচের দিকে একটা আরেকটা লেক আছে। এই লেকটাকে নাম হচ্ছে, এই নীল মতো যে বুঝিয়ে দিলাম, এই লেকটার নাম হচ্ছে রাকাস্তাল, RAKA, রাকাস্তাল। এটাকে অনেক সময় রাক্ষসের হ্রদ বলা হয়, রাকাস্তাল বা রাক্ষসের হ্রদ আমরা বলে থাকি। ওকে, তাহলে এই মানস সরোবরের যে কৈলাস পর্বত থেকে বা মানস সরোবরের নিচে এইখানে একটা গ্লেশিয়ার, এই গ্লেশিয়ারটার নাম কি? এই গ্লেশিয়ারটার নাম বলতে হবে সিংখাবার গ্লেশিয়ার। তাহলে এইখানটা কি সিংখাবার গ্লেশিয়ার। তাহলে এই জায়গাটা গ্লেশিয়ারের নাম কি সিংখাবাব, খাবাব লিখে দিও তাহলে, সিংখাবাব গ্লেশিয়ার, সিংখাবাব হিমবাহ। এই গ্লেশিয়ারটার নাম কি? এখানকার এই গ্লেশিয়ারটার নাম হচ্ছে, অ্যারো চিহ্নটা কোন দিক থেকে কাজ দেবে? সামনের দিকটা। এই গ্লেশিয়ারটার নাম হচ্ছে সিংখাবাব, সিংখাবাব গ্লেশিয়ার। গ্লেশিয়ার মানে হিমবাহ। সিংখাবাব গ্লেশিয়ার থেকে উৎপত্তি হচ্ছে কার? উৎপত্তি হচ্ছে আমাদের সিন্ধু নদী। ঠিক আছে, উৎপত্তি হচ্ছে সিন্ধু নদী। সিন্ধু নদী এখান থেকে উৎপত্তি হয়, ঢাল অনুসারে তিব্বতে প্রবাহিত হয়ে ঢুকেছে আমাদের লাদাখ। লাদাখের মধ্যে দিয়ে বিস্তীর্ণ অঞ্চল দিয়ে গিয়ে এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরে গিয়ে এইখান থেকে পাকিস্তানে ঢুকে গেছে। সিন্ধু নদী চলেছে কিন্তু, সিন্ধু নদী আরো চিহ্ন দিয়ে দিচ্ছি, প্রবাহ দেখতে পাচ্ছ। সিন্ধু নদী এবার এখানে এসে এইবার পাকিস্তানের মধ্য দিয়ে গিয়ে বিস্তৃত হয়ে করাচি হয়ে গিয়ে পড়েছে কোথায়? আরাবিয়ান সিতে গিয়ে পড়েছে, আরাবিয়ান সিতে গিয়ে পড়েছে। এই যেখানে পড়েছে আরাবিয়ান সি এর এই আগের পোরশনটাকে বলা হচ্ছে কি করাচি পোর্ট।
আগের পোর্টটাকে বলা হচ্ছে কি করাচি পোর্ট বা করাচি বন্দর। ঠিক আছে, তাহলে আগের পোর্টটাকে আমরা কি বলছি করাচি পোর্ট বা করাচি বন্দর আমরা এখানে বলা যায়। তাহলে সিন্ধুর জার্নিটা আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পেলাম যে ভারতের কোন জায়গা দিয়ে গেছে এবং পাকিস্তানের কোন জায়গা দিয়ে কিরকম ভাবে গেছে, একটা ওভারভিউ। তাহলে এই যে এই অঞ্চল দিয়ে গেছে টোটাল এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি সিন্ধু এই লাদাখের এইখান থেকে ঢুকেছে। ঠিক আছে, লাদাখের যে অংশটা থেকে ঢুকেছে সিন্ধু এন্টার করেছে এখানে লাদাখের এই অংশে ঢুকেছে। এই লাদাখে যেখান থেকে ঢুকেছে এইখানে একটা ভ্যালি রয়েছে। এখানে যে ভ্যালিটা রয়েছে এই ভ্যালিটার নাম হচ্ছে এখানে এই যে একদম ভারত আর তিব্বত আর ভারতের বর্ডার বরাবর এই ভ্যালিটার নাম হচ্ছে কি এই ভ্যালিটার নাম হচ্ছে ডেমচক ভ্যালি। ডেমচক ভ্যালি, ডেমচক ভ্যালি। ঠিক আছে, তাহলে এই ডেমচক ভ্যালি থেকে উৎপত্তি হয়েছে। এই ডেমচক ভ্যালি থেকে যে উৎপত্তি হয়েছে মাথায় রাখো এই যে ডেমচক ভ্যালি থেকে ঢুকেছে এই ডেমচক ভ্যালি থেকে এন্টার করে কোথা দিয়ে ঢুকেছে ডেমচক ভ্যালি থেকে এন্টার করে ঢুকেছে এইখানে একটা গ্রাম আছে। এই গ্রামটার নাম যদি বলি এই গ্রামটার নাম হচ্ছে দুমটি ভিলেজ। দুমটি ভিলেজ, এই গ্রামটার নাম কি দুমটি ভিলেজ। দুমটি ভিলেজ দিয়ে প্রবেশ করেছে। দুমটি ভিলেজ দিয়ে যখন প্রবেশ করেছে এইবার এইখানে আছে লাদাখের রাজধানী। এই জায়গাটা যেখানে ঢুকছে ভারত এটা হচ্ছে ভারতের লাদাখ অঞ্চল। লাদাখের রাজধানী এখানে অবস্থান করছে। লাদাখের রাজধানীর নাম হচ্ছে লে, LEH। লাদাখের রাজধানী দিয়ে এন্টার করেছে লে। এই লে যেখানে এন্টার করেছে এখানেই একটা রিভার আছে। এই লে ভিলেজের কাছে একটা রিভার আছে, তার নাম এখানে একটা ভিলেজ আছে। ভিলেজের নাম হচ্ছে নিমো ভিলেজ, NIMO, নিমো ভিলেজ। ঠিক আছে, নিমো ভি লিখে দিলাম, তোমরা ভিলেজ লিখবে পুরোটা, প্রত্যেকে হাতে আঁকবে কিন্তু। ঠিক আছে, তাহলে নিমো ভি লিখবে। তাহলে নিমো ভি মানে নিমো ভিলেজ এখানে রয়েছে। তাহলে এই নিমো ভিলেজ এখান থেকে এন্টার করছে। এই নিমো ভিলেজ থেকে যে এন্টার করছে এন্টার করার পর ও আস্তে আস্তে প্রবাহিত হয়ে এইখানে ভারতের একটা জেলা আছে। এই জেলাটার নাম হচ্ছে কার্গিল জেলা। আমি কে লিখে দিলাম কার্গিল জেলা। এই কার্গিল জেলা দিয়ে প্রবেশ করেছে। এই কার্গিল জেলা দিয়ে এইবার এই অঞ্চলটা হচ্ছে বর্তমানে পাকিস্তানের দখলে রয়েছে, যেটাকে আমরা বলছি নীল দাগ ডট ডট দিয়ে কেটে দিলাম। এটাকে আমরা বলছি পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তান অকুপাইড কাশ্মীরে সিন্ধু নদী প্রবেশ করে গেছে। এই যেখানে প্রবেশ করেছে তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে মানস সরোবরের উৎপত্তি হয়েছে আরাবিয়ান সি থেকে পড়েছে। মানস সরোবরের উৎপত্তি হয়ে আরাবিয়ান সি থেকে যেখানে পড়েছে মাথায় রাখো এই মানস সরোবরের উৎপত্তি আরাবিয়ান সি থেকে পড়েছে। এই টোটাল লেন্থ কত? টোটাল লেন্থ আমরা বলতে পারি 2900 কিলোমিটার। 2900 কিলোমিটার। এবার তোমরা বলো এই 2900 কিলোমিটার পুরোটা কি ভারতের মধ্যে আছে না ভারতের বাইরে? ভারতের বাইরে। ভারতের বাইরে। এবার তোমরা বলবে যে এই সিন্ধু নদী কটা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে বলো? 4টে। বলো। স্যার তিব্বত, ভারত, পাকিস্তান আর আফগানিস্তান। আফগানিস্তান ভারত পাকিস্তান দ্যাট ইজ তিনটে দেশের মধ্যে। তিনটে দেশের মধ্যে দিয়ে গেছে বলে আমি ইন্ডাস্ট্রি কি বলছি ইন্ডাস্ট্রি বলছি আমি ট্রান্স বাউন্ডারি। এই তিনটে দেশের মধ্যে দিয়ে গেছে বলে আমি কি বলে দিচ্ছি ট্রান্স বাউন্ডারি রিভার। এই ট্রান্স বাউন্ডারি রিভার আমরা এখানে বলছি তো এখান থেকে এন্টার করেছে। ট্রান্স বাউন্ডারি রিভার যে এই অঞ্চল থেকে এন্টার করে নিয়েছে এবার এইখান থেকে প্রবাহিত হচ্ছে। এবার দেখো পাকিস্তানে গিয়ে ও পাকিস্তান এরকম যেতে যেতে আবার নিচের দিকে বেরিয়ে গেল। কেন? পাকিস্তানের এই অঞ্চলে একটা পর্বত আছে, সেই পর্বতটার নাম হচ্ছে কি নাঙ্গা পর্বত। এই পর্বতটার নাম হচ্ছে কি নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বত, নাঙ্গা পর্বতের হাইট হচ্ছে 8126 মিটার। নাঙ্গা পর্বত, ঠিক আছে, এই 81 নাঙ্গা পর্বতে বাধা পেয়ে আর উপরে যেতে পারেনি, নিচের দিকে প্রবাহিত হয়ে গেছে। তাহলে এই হচ্ছে সিন্ধুর যদি জার্নির কথা বলি, সিন্ধু ভারতের মধ্যে এই ফরম্যাটে জার্নি, ঠিক আছে। এবার যদি বলা হয় সিন্ধু যে ভারতের জার্নি করেছে সিন্ধু টোটাল কত এরিয়া জার্নি করেছে? সিন্ধুর এরিয়া হচ্ছে 321,289 কিলোমিটার স্কয়ার। সিন্ধু টোটাল এরিয়া কত?
321289 কিলোমিটার। প্রত্যেককে বলছি লিখে নেবে, কেন মাঝে মধ্যে কিন্তু আমাকে কিন্তু কিছু জায়গার জন্য মুছে দিতে হবে। প্রত্যেকে লিখে নেবে, এঁকে নেবে, সময় করে কিন্তু, ঠিক আছে? তো 321289 স্কয়ার কিলোমিটার, 3000 মানে বলতে 3,21,289 বর্গ কিলোমিটার। তো সিন্ধু টোটাল এরিয়া এখানে রয়েছে। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা ভারতের মোট এরিয়া প্রায় 9.8% এরিয়া। ভারতের টোটাল এরিয়া কত? 32,87,263 বর্গ কিলোমিটার, 3287,263 স্কয়ার কিলোমিটার। তার অলমোস্ট 9.8% আর নিয়ার अबाउट 10% হচ্ছে এই এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, 9.8%, ঠিক আছে? তো সিন্ধু নদী ভারতের যেখানে এখানে এন্টার করছে, তাহলে এই যে টোটাল এরিয়াটা পেলাম, যে সিন্ধু এন্টার করছে নিজের মধ্যে এখানে রয়ে চলেছে। এইবার সিন্ধু দেখো তিব্বতের মধ্যে দিয়ে যাচ্ছে, তিব্বতের মধ্যে দিয়ে কত কিলোমিটার গেছে? তাহলে আমরা বলবো 302 কিলোমিটার, 320 কিলোমিটার, 320 কিলোমিটার হচ্ছে তিব্বতের মধ্যে দিয়ে বিস্তৃত। 320 কিলোমিটার কোথা দিয়ে গেছে? 320 কিলোমিটার হচ্ছে তিব্বতের মধ্যে দিয়ে গেছে। এই 320 কিলোমিটার তিব্বতের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে, ঠিক আছে? 320 কিলোমিটার তিব্বতের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে। আর ভারতের মধ্যে যদি ধরি, দেখো এই জায়গাটা বোঝার আছে, ভারতে যদি এইখান থেকে এইটুকু পার্ট ধরি, পাক অকুপাইড কাশ্মীর যদি না ধরি, তাহলে এই পার্টটা হবে 709 কিলোমিটার। আর পুরোটাকে যদি ধরি, পুরোটাকে মানে এই পুরো এই সেকশনটাকে যদি ধরি পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে মিলিয়ে, তাহলে 1114 কিলোমিটার, 1114 কিলোমিটার। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি যে 2900 কিলোমিটারের মধ্যে ইন্ডিয়াতে কত কিলোমিটার? 709 কিলোমিটার। আর যদি বলি 1114 কিলোমিটার, তাহলে কখন বলবো? ইনক্লুডিং পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে, ইনক্লুডিং পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে। বি কেয়ারফুল, অপশনে যদি দুখানা থাকে 1114 কে পড়বে, বাট আমাদের রাজ্য সরকারের পরীক্ষা 1114 কে দেয় না, 709 আনসার, ঠিক আছে? বা যদি কোনো জায়গায় কখনো 11 দুটো অপশনই পাও, অপশন 1114 1114, তাহলে এখান থেকে প্রবাহিত হচ্ছে, এই এখান থেকে যখন প্রবাহিত হচ্ছে পরপর এখান থেকে প্রবাহিত হচ্ছে, এবার পাকিস্তানের এই জায়গাতে, পাকিস্তানের এইটা হচ্ছে সিন্ধ প্রদেশ, আমাদের এই জায়গাটা তো পাঞ্জাব, এই যে এই অঞ্চলটা, তো এই যে নিচের দিকে এই অঞ্চলটা পাঞ্জাব, এই দিকে রাজস্থান, এদিকে রাজস্থান, এখানটা গুজরাট, এখানটা এই জায়গাটা গুজরাট, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, এই অঞ্চলটা। তাহলে পাকিস্তানের এই পাঁচটা পাঞ্জাব, পাঞ্জাব প্রভিন্স নামে পরিচিত। এইবার এইখান থেকে যাচ্ছে, এই অঞ্চলে সিন্ধু নদীর একাধিক উপনদী বয়ে চলেছে। সিন্ধু নদীর যে উপনদীগুলো বয়ে চলেছে, সিন্ধু নদীর উপনদীগুলোকে যদি আমরা এক করে বলি, এইখান থেকে ফার্স্টে একটা নদী আসছে, যেটা বর্ডার ক্রিয়েট করেছে। এইখানে একটা নদী আসছে, এইখান থেকে একটা নদী আসছে, এই নদীটাকে যেটা আমরা বললাম, এটাকে আমরা লাল কালারে দেখি। কেন? এটা তোমরা বুঝতে পারবে একটু পরে লাল কালারে কেন দেখি। তাহলে এই জায়গাটা আমরা বলে দিলাম যে এইটা হচ্ছে আমাদের লাল কালারের যে নদীটা দেখছো, এটাকে লিখলাম সি। সি মানে হচ্ছে চেনাব, সি এইচ ই এন এ বি, তোমরা লিখে নেবে কিন্তু। সি কথার অর্থ কি? আমি এখানে লিখে দিচ্ছি, সি কথার অর্থ হচ্ছে চেনাব। এর উপরের যে অঞ্চলটা, যেটাকে আমরা কে লিখেছিলাম, কে মানে করেছিলাম কার্গিল ডিস্ট্রিক্ট, এখানে ছোট্ট করে কার্গিল বসিয়ে নেবে তোমরা। এর উপরে যে একটা নদী আছে, এই নদীটা এইখান থেকে এসে সিন্ধুর সাথে মিশেছে, ঠিক আছে? এই নদীটার নাম হচ্ছে জে। দেখো এখান থেকে এসেছে, এসে সিন্ধুর সাথে নীল কালারটা দেখতে পারো। জে মানে হচ্ছে ঝেলাম, জে এইচ ই এল ইউ এম, ঝেলাম। তাহলে ঝেলাম চেনাব হয়ে গেল, ইন্দাস হয়ে গেল এই উপরের নদীটা। উপরে সবথেকে বড় নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে ইন্দাস। সিন্ধু, এই পুরোটাই সিন্ধু। ইন্দাস, ঝেলাম, চেনাব। এইখান থেকে নিচ থেকে আরেকটা নদী আসছে, এই নদীটা এসে এখানে মিশলো চেনাবের সাথে। তাহলে ঝেলামও চেনাবের সাথে মিশেছে। আর এখান থেকে চেনাবের তলায় যে নদীটা আসছে, এটা হচ্ছে আর। আর মানে হচ্ছে রাভি, মানে ইরাবতী, রাভি, ঠিক আছে? এইবার রাকাস তাল বলেছিলাম এখানে, এইখান থেকে সিন্ধুর সব থেকে বড় উপনদী আছে,
সব থেকে বড় উপনদী এইখান থেকে, এই সব থেকে বড় উপনদী। এই নদীটার নাম হচ্ছে কি সতলেজ, SUTLEJ। সতলেজ মানে শতদ্রু, সিন্ধুর সব থেকে বড় উপনদী। আর এইখান থেকে একটা ছোট্ট নদী আছে সিন্ধুর সব থেকে ছোট উপনদী, এই নদীটার নাম হচ্ছে, এটা হচ্ছে এস মানে সতলেজ, এস মানে হচ্ছে সতলেজ। আর এইখান থেকে একটা ছোট নদী আসছে, এর নাম হচ্ছে বি মানে হচ্ছে বিয়াস, বি মানে হচ্ছে বিয়াস, ঠিক আছে। এখান থেকে বি মানে বিয়াস। এই সিন্ধুর সবথেকে বড় উপনদী কি? সবথেকে বড় উপনদী হচ্ছে সতলেজ বা শতদ্রু। এই শতদ্রুর দৈর্ঘ্য কত? শতদ্রুর দৈর্ঘ্য 1450 কিলোমিটার, সবথেকে বড় উপনদী সিন্ধু। আর বিয়াস হচ্ছে 470 কিলোমিটার। তাহলে আমি এখানে বলতেই পারি, দেখো ফার্স্ট লিখেছি ঝেলাম, ঝেলামের যদি দৈর্ঘ্য বলতে কত বলি 725 কিলোমিটার, 725 কিলোমিটার। চেনাবের যদি বলি 960 কিলোমিটার। আর মানে রাভি, রাভি যদি বলি 720 কিলোমিটার। বিয়াস দেখো লেখা আছে 470 কিলোমিটার, আর সতলেজ 1450 কিলোমিটার। তাহলে সিন্ধু দেখো সবথেকে বড় উপনদীর কথা যদি বলি আমরা পেয়ে গেলাম শতদ্রু বা সতলেজ। কিন্তু সবথেকে ছোট উপনদীর কথা যদি বলি বিয়াস বা যেটাকে আমরা বিতস্তা বলে, ঠিক আছে, বিপাশা বলে। তাহলে এখান থেকে আমরা চেঞ্জ গুলো পেয়ে গেলাম। কিন্তু একটা জিনিস এখানে বোঝার বিষয়, প্রত্যেকটা নদী ঝেলাম বলো, রাভি বলো, বিয়াস বলো, সতলেজ বলো, প্রত্যেকটা কোথায় গিয়ে মিশছে? প্রত্যেকটা গিয়ে মিশেছে কিন্তু আমাদের এই অঞ্চলে কোথায়? চেনাবের সাথে গিয়ে মিশছে। প্রত্যেকটা নদী কার সাথে গিয়ে মিশছে? চেনাবের সাথে গিয়ে মিশছে। এবার এই চেনাবের সাথে গিয়ে মিশছে, এবার এই অঞ্চলের চেনাবের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই অঞ্চলের চেনাবের ক্ষেত্রে চেনাবের সাথে গিয়ে সবাই মিশছে। এই নদীগুলো, এই যে পাঁচটাই পাঞ্জাব দিয়ে গেছে, ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সতলেজ। পাঞ্জাব দিয়ে কিন্তু সিন্ধু যায়নি। এই সিন্ধুটা কোথা দিয়ে গেছে? মাথা রাখো, এই সিন্ধুটা গেছে কিন্তু পাকিস্তানে। এই সিন্ধুটা কোথায় গেছে? পাকিস্তানের মধ্যে। পাকিস্তানের যে পাঞ্জাব আছে ওইখান থেকে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এখান থেকে গেছে, এইখানে এসে মিশেছে, এই অঞ্চলে এসে, এই অঞ্চলে যে এসে মিশেছে, এই অঞ্চলটাকে আমরা কি বলি? এই অঞ্চলটাকে আমরা বলতে পারি, আমরা এখানে বুঝবো একটু, এই অঞ্চলটাকে আমরা বলতে পারি কি? পঞ্চনদ। এই অঞ্চলটাকে আমরা বলতে পারি কি? পঞ্চনদ বলতে পারি, ঠিক আছে। এবার তোমরা বলো যে সিন্ধুর প্রধান পাঁচটা উপনদী, যেটা এই নদীটা সিন্ধু গেছে, সিন্ধুর এটা বাম তীরের উপনদী না ডান তীরের উপনদী? বলো প্রত্যেকে। স্যার বাম তীরের। বাম তীরের। বলো। বাম তীরের। বাম তীরের উপনদী না ডান তীরের উপনদী? চটপট। স্যার বাম তীরের, লেফট। তাহলে বাম তীরের উপনদী, ঠিক আছে। সিন্ধুর প্রত্যেকটা কোন তীরের উপনদী হয়ে গেল? সিন্ধুর প্রত্যেকটা লেফট ব্যাংক ট্রিবিউটারি হয়ে গেল। এই যে সিন্ধুর প্রত্যেকটা লেফট ব্যাংক ট্রিবিউটারি, এই যে পোরশনটা হয়ে গেল, তাহলে এইখানে মিশছে কি? পঞ্চনদ নামে মিশছে। এই যে পঞ্চনদ নামে যে এই অঞ্চলটা মিশছে, এই অঞ্চলের ক্ষেত্রে মাথায় রাখো, এই অঞ্চলটাকে আমরা কি বলছি? পাকিস্তানের এই অঞ্চলটাকে পঞ্চনদ যেটা, সেই অঞ্চলটার অ্যাকচুয়াল পাকিস্তানের যে জায়গা তাকে বলা হচ্ছে রজনপুর তেহসিল, ঠিক আছে। রজনপুর তেহসিল, এটাকে অনেকে মিঠানকোট বা কোট মিঠান বলে থাকে। তাহলে এই যে পঞ্চনদের এলাকা, এই পঞ্চনদের এলাকাটা পাকিস্তানের কি বলে? পাকিস্তানের এই অঞ্চলটাকে বলা হচ্ছে মিঠানকোট, মিঠানকোট, ঠিক আছে। মিঠানকোট বা অনেকে কোট মিঠান বলে, মিঠানকোট, যেটাকে আমরা আরেকটা পাকিস্তানের কোন তহসিলের মধ্যে পড়ে? রজনপুর তহসিলের মধ্যে পড়ে, রজনপুর তেহসিলের মধ্যে কিন্তু, রজনপুর তেহসিল। তাহলে এই যে পুরো অঞ্চলটা আমরা পেয়ে গেলাম, এই অঞ্চলের মধ্যে আফগানিস্তান থেকে একটা নদী আসছে, আফগানিস্তান থেকে একটা নদী আসছে, আফগানিস্তান থেকে নদী আসছে, এসে কার সাথে মিশলো? সিন্ধুর সাথে মিশলো। আফগানিস্তান থেকে নদী আসছে, এই যে আফগানিস্তান থেকে নদী আসছে তার নাম হচ্ছে কাবুল রিভার। আফগানিস্তান থেকে নদী আসছে তার নাম কি? কাবুল রিভার। তোমরা দেখো কাবুল কিন্তু ওই ক্যাপিটালের কথা বলছি না, কাবুল রিভার, ঠিক আছে। কাবুল শহরটা এদিকে অবস্থিত। এইখানে এসে মিশছে, কার সাথে মিশছে? সিন্ধুর সাথে মিশছে। যেইখানটা মিশেছে এটা পাকিস্তানের কোন অঞ্চল? এই যেই অঞ্চলটা এসে এখানে মিশছে পাকিস্তানের কোন অঞ্চল?
এটাকে পাকিস্তানের অ্যাটক বলা হয়। ATTOC অ্যাটাক নয় কিন্তু অ্যাটক ATTOC এটাকে পাকিস্তানের আমরা অ্যাটক বলে থাকি, ঠিক আছে। তা পাকিস্তানের অ্যাটকে গিয়ে মিশছে, তার নিচে গিয়ে এই পঞ্চনদের এক এক করে সিকোয়েন্স যেখানে আমরা লিখে দিয়েছি, পঞ্চনদের এক এক করে সিকোয়েন্স এখানে গিয়ে মিশছে। তাহলে এই যে অঞ্চলটা বলছি, এই অঞ্চলটা কিন্তু আমাদের সিচুয়েশন। এবার আমরা প্রত্যেকেই জানি যে হায়দ্রাবাদ আমার একটা কথা বলি। হায়দ্রাবাদ ভারতের কোন রাজ্যের ক্যাপিটাল বর্তমানে? প্রত্যেকে বলবে হায়দ্রাবাদ ভারতের বর্তমানে কোন রাজ্যের ক্যাপিটাল? অন্ধ্রপ্রদেশ, প্রদেশ না, তেলেঙ্গানা তেলেঙ্গানা তেলেঙ্গানা। তেলেঙ্গানা ঠিক আছে, তেলেঙ্গানার ক্যাপিটাল। এই পাকিস্তানের এই অঞ্চলে যেখান থেকে যে ফ্লো হয়ে আসছে, পাকিস্তানের এই অঞ্চলে করাচিতে আসার আগে পাকিস্তানের এখানে একটা জায়গা আছে, এই জায়গাটাকে বলা হচ্ছে হায়দ্রাবাদ। এই একই আছে, হায়দ্রাবাদ। পাকিস্তানেও কিন্তু আছে হায়দ্রাবাদ, নট হায়দ্রাবাদ, এদেরটা হায়দ্রাবাদ। এই যে হায়দ্রাবাদ এখানে রয়েছে, এখান থেকে প্রবাহিত হচ্ছে। তাহলে সিন্ধুর লেফট ব্যাংক ট্রিবিউটারি গুলো আমরা পেয়ে গেলাম। এবার আমরা আরেকটু ডিটেইলসে যদি যাই, সিন্ধুর এটা তো লেফট ব্যাংক, বাম তীরের উপর নদী, তাহলে এগুলো সবকটা কি সিন্ধুর লেফট ব্যাংক ট্রিবিউটারি, বাম তীরের উপর নদী, লেফট ব্যাংক ট্রিবিউটারি LBT। এবার আমরা যদি ডান তীরের উপর নদীর কথা বলি, ডান তীরের উপর নদী এই উপর দিক থেকে যেগুলো আসছে, উপর দিক থেকে নদীগুলো যেগুলো সিন্ধুর ক্ষেত্রে আসছে, সবথেকে বড় হিসেবে আমাদের আসছে ফার্স্ট থেকে এখান থেকে আসছে একটা নদী, এখান থেকে নদী এসে মিশছে, এখান থেকে নদী এসে মিশছে। এই যে লেফট, এই রাইট ব্যাংক ট্রিবিউটারি, রাইট ব্যাংক ট্রিবিউটারি কি শোক, SHYOK। তাহলে সিন্ধুর রাইট ব্যাংক ট্রিবিউটারি, ডান তীরের উপর নদী কি SHYOK, শোক, বা এটাকে শায়ক নদীও বলা হয় থাকে। গিলগিট, GILGIT, গিলগিট। তারপর হচ্ছে গোমাল, GOMAL, গোমাল। তারপর হচ্ছে হুনজা, HUNAZA। তাহলে রাইট ব্যাংক ট্রিবিউটারি কি শোক, গিলগিট, গোমাল, হুনজা, এই যে ছোট 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 করে ড্র করেছি। আর আমরা যদি এখানে বলি, তাহলে এখানে আমরা দেখেছি। এবার দেখো সিন্ধুর চ্যানেলটাকে আমরা যদি লাল কালি দিয়ে ড্র করি, আর একটু হাইলাইট হয়ে যাবে। সিন্ধুর চ্যানেলটাকে আমরা লাল কালি দিয়ে দেখি, আমরা অলরেডি চেনাবকে দেখিয়েছিলাম, তো সিন্ধুটাকে আমরা একটু লাল কালি দিয়ে দেখি। কেন চেনাবকে দেখেছিলাম? চেনাবের সঙ্গে সবাই গিয়ে মিশছে, আর আমরা সিন্ধুটাকে এখান থেকে দেখালাম। তো সিন্ধু তিনটে দেশের মধ্যে দিয়ে গেছে, এই জন্য এটাকে কি বলি, ট্রান্স বাউন্ডারি। টোটাল লেন্থের কোথায় কি কতটা আমরা একটু আগে আলোচনা করেছি, এই পয়েন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু দেখে নেবেন। এইবার যে এই যে ওভারঅল সিচুয়েশন, এই জায়গাটা থেকে পাকিস্তানের তো প্রধান নদী হিসেবে সিন্ধু নদী, আর এই পাঁচটা উপনদী পাকিস্তানে গেছে। তাহলে পাকিস্তানের প্রধান নদী হিসেবে কাকে পাচ্ছি? সিন্ধু নদীকে পাচ্ছি। আর পাঁচটা নদী কোথায় চলে গেছে? পাঁচটা নদী চলে গেছে, দ্যাট ইজ পাঁচটা উপনদী চলে গেছে পাকিস্তান। তাহলে এই যে সিচুয়েশন ওভারঅল একটা ডেভেলপ করছে এখানে, তাহলে পাকিস্তান দেখলেও কি ভারত থেকে এই জায়গার উপর একাধিক বড় বড় ড্যাম দিয়ে দিতে পারে। এই কারণে পাকিস্তান একটা চুক্তি করলো 1960 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের একটা চুক্তি, ইন্ডিয়া আর পাকিস্তানের একটা চুক্তি হলো 1960। এই চুক্তিতে কি বলা হলো? ইন্দাস, ঝেলাম, চেনাব, ওপরে তিনখানা নদী, ইন্দাস, ঝেলাম, চেনাব, তিনটে নদী। দেখো ইন্দাস এখানে, আর ঝেলাম চেনাব লিখে দিয়েছিলেন, ইন্দাস, ঝেলাম, চেনাব, ইন্দাস, ঝেলাম, চেনাব, ইন্দাস, ঝেলাম, চেনাব। মাথায় রেখো, ইন্দাস, ঝেলাম, চেনাবের 80% জল পাকিস্তানকে দিয়ে দিতে হবে। তাহলে কি হলো ডিসিশন? যে 1960 সালের চুক্তি অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের তৎকালীন সেকেন্ড প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে একটা চুক্তি হলো, যেখানে কি বলা হলো? ইন্দাস, ঝেলাম, চেনাব, সিন্ধু, তারপর যে চেনাব আর ঝেলাম আর চেনাব, এই তিনটে নদী, উপরের পরপর তিনটে নদী সিকোয়েন্সে যদি বলি, এই তিনটে নদীর 80% জল পাকিস্তানকে দিয়ে দিতে হবে, আর বাকি 20% জল কি ব্যবহার করতে পারবে? ভারত ব্যবহার করতে পারবে। এই চুক্তিটা কার্যকরী হলো 1961 সালের 12ই জানুয়ারি। 1960 সালের সেপ্টেম্বরে চুক্তি হয়েছিল, আর কার্যকরী হলো কবে, এফেক্টিভ কবে হলো, কবে এফেক্টিভ হলো? 1961 সালের 12ই জানুয়ারি। আই হোপ এই জায়গাটা প্রত্যেকের ক্লিয়ার। এত অবধি কারোর কোথাও কোনো ডাউট আছে? এত অবধি কারোর কোথাও কোনো ডাউট, কোনো কোয়েরিজ? ধেমচাক ভ্যালির নিচে ওই জায়গাটা কি লিখেছে? ক্রিলাক? দেমচক, দেমচক, এটা কৈলাস, এটা কৈলাস মাউন্টেন, কৈলাস পর্বত।
ও আচ্ছা। স্যার পঞ্চনদের তলে কি লিখেছেন ওটা? পঞ্চনদের তলায় ওটা হচ্ছে মিথানকোট, MITHANKOT, মিথানকোট। পঞ্চনদের তলায় যেটা লেখা সেটা হচ্ছে মিথানকোট। স্যার রাইট হ্যান্ড ট্রিবিউটারের নামগুলো আরেকবার বলে দিন না। রাইট হ্যান্ড শোক, SHYOK, শোক বাংলায় শায়ক বলা হয়। গিলগিট, GILGIT, গিলগিট। গোমাল, GOMAL, গোমাল। হুঞ্জা, HUNZA, হুঞ্জা। দেখো এখানে যা বলেছি এটা যদি পুরো বুঝে যাও কিন্তু এখান থেকে কাজ হয়ে যাবে। আর এখানে যে সিং খাওয়া গ্লেশিয়ার লিখেছে না, সিং খাওয়া কথার অর্থ কি? সিং খাওয়া কথার অর্থ হচ্ছে লায়ন্স মাউথ। সিং খাওয়া কথার অর্থ হচ্ছে লায়ন্স মাউথ। সিং খাওয়া কথার অর্থ হচ্ছে লায়ন্স মাউথ, মানে সিংহের মুখের মতো। তা শতদ্রুর উৎপত্তি কোথায় পেয়ে গেলাম? রাকাস তাল থেকে পেয়ে। ঠিক আছে, এবার দেখো আমরা এক এক করে বলছি, তোমরা ডেফিনেটলি নোট করবে, কিন্তু আমি জিনিসগুলো এক এক করে বলছি। তাহলে সিন্ধুর উৎপত্তি আমরা জেনে গেলাম যে মানস সরোবরে, তিব্বতের মানস সরোবরে সিংখাওয়া গ্লেশিয়ার বা সিংখাওয়া হিমবাহ থেকে যার কথাবার্তা হচ্ছে লায়ন্স। তাহলে এবার ঝেলামের উৎপত্তি যদি কোথায় বলে, ঝেলাম লিখে রাখো। ঝেলামের উৎপত্তি হচ্ছে ভেরিনাগ স্প্রিং, ভেরিনাগ প্রস্রবণ। দেখো ঝেলামের উৎপত্তি সোর্স অফ ঝিলাম রিভার। এখানে দেখো ঝেলাম লেখা আছে, সোর্স অফ ঝেলাম রিভার বা ঝেলাম নদীর উৎপত্তি ভেরিনাগ স্প্রিং, VERINAG, ভেরিনাগ স্প্রিং বা ভেরিনাগ প্রস্রবণ। ব্র্যাকেটে লিখে রাখো পীর পাঞ্জাল রেঞ্জ, পীর পাঞ্জাল পর্বতশ্রেণী, পীর পাঞ্জাল রেঞ্জ। ভেরিনাগ প্রস্রবণ বা ভেরিনাগ স্প্রিং, পীর পাঞ্জাল রেঞ্জ বা পীর পাঞ্জাল পর্বতশ্রেণী। তারপর কি বলছে? তারপর বলছে চেনাব। চেনাবে লেখো বড় লাচালা, আমি লিখে দিচ্ছি। চেনাবের কথা এখানে বলেছে, চেনাবে নেই, 960 কিলোমিটার আছে। কোথায়? চেনাবে কি বলবো? বড় লাচা, বড় লাচাল, দ্যাট ইজ হিমাচল প্রদেশ, এইচপি। বড় লাচালা কোথায়? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ যেটা কোথায়? তোমরা বলতে পারো লাহুল স্পিতি ভ্যালি, লাহুল স্পিতি ভ্যালি, লাহুল স্পিতি ভ্যালি। তাহলে বড় লাচালা, তাহলে চেনা হয়ে গেল, ঝেলাম হয়ে গেল। ইন্দাস, ঝেলাম, চেনাব, কারোর কোথাও কোনো ডাউট? ইন্দাস, ঝেলাম, চেনাব, কারোর কোথাও কোনো ডাউট আছে? ইন্দাস, ঝেলাম, চেনাব তিনটে হয়ে গেল আমাদের। স্যার ভেরিনাগ স্পেলিংটা আরেকবার। ভেরিনাগ হচ্ছে VERINAG, ভেরিনাগ স্প্রিং, SPRING, স্প্রিং মানে প্রস্রবণ। স্প্রিং কথার অর্থ হচ্ছে প্রস্রবণ। ভেরিনাগ স্প্রিং। তাহলে ইন্দাস হয়ে গেল, ঝেলাম, ইন্দাস হয়ে গেছে, ঝেলাম হয়ে গেল, চেনাব হয়ে গেল। এবার হচ্ছে রাবি। ঠিক আছে, রাবি কোথায়? রাবি লিখে রাখো কাংড়া ভ্যালি, KANGRA, এখানে লিখে দিচ্ছি কাংড়া ভ্যালি, কাংড়া ভ্যালি। রাবি কোথায়? কাংড়া ভ্যালি হচ্ছে হিমাচল প্রদেশ। ঠিক আছে, রাবি কি কাংড়া ভ্যালি, এইখান থেকে আমি লিখে দিচ্ছি রাবি। রাবি হচ্ছে RAVI, কাংড়া ভ্যালি হিমাচল প্রদেশ। কাংড়া ভ্যালি হিমাচল প্রদেশের কোন তহসিলের অন্তর্গত পড়ছে? আমরা বলতে পারি মুলতান তহসিল, মুলতান তহসিল, MULTA, মুলতান তহসিলের অন্তর্গত। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা পেয়ে গেলাম মুলতান তহসিল। নেক্সট আমরা যাব হচ্ছে বিয়াস। 470 কিলোমিটার, সবথেকে স্মলেস্ট বলেছিলাম। ডেফিনেটলি লিখে রাখো সিন্ধুর সবথেকে ছোট উপনদী কোনটা? বিয়াস। বিয়াস যেখানে লিখেছে তোমরা স্মলেস্ট লিখে রাখো, স্মলেস্ট সিন্ধুর সবথেকে ছোট উপনদী লিখে রাখো। সিন্ধুর বাম তীরে সবথেকে ছোট উপনদী লিখে রাখো। আর স্বতন্ত্র যেখানে সাপ্লাই দিকে 1450, লংগেস্ট ট্রিবিউটারি, দীর্ঘতম। তাহলে এবারে যে বিয়াসের কথা বলছি, বিয়াস কোথায়? বিয়াস হচ্ছে রোটাং পাস। বিয়াস কোথায়? আমি এখানে লিখে দিচ্ছি রোটাং পাস, ROHTANG, রোটাং পাস। রোটাং পাস হচ্ছে হিমাচল। বিয়াস তাহলে কোথায়? রোটাং পাস, হিমাচল প্রদেশ থেকে। আমি আরো চিহ্ন দিয়ে দিলাম, আরো চিহ্ন দিয়ে দিলাম। তো বিয়াস থেকে উৎপত্তি হয়েছে, দেখো বিয়াসের উৎপত্তি রোটাং পাস, হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, আর সতলেজ তো দেখতেই পাচ্ছ শতদ্রু, রাকাস তাল থেকে উৎপত্তি। রাকাস তাল হচ্ছে তিব্বত। ঠিক আছে, শতদ্রুর উৎপত্তি কোথায়? রাকাস তাল থেকে উৎপত্তি, তিব্বত। আই হোপ এতটা অবধি প্রত্যেকের ক্লিয়ার। এতটা অবধি কারোর কোথাও কোনো ডাউট?
আরো কোথাও কোনো বলছেন কোয়েরিজ? যে মুলতান তহসিল, তহসিল বলতে? তহসিল বলতে একটা এলাকা, আমরা যেমন বলি না ডিস্ট্রিক্ট বা ব্লক বা ভিলেজ পঞ্চায়েত, তহসিল বলতে একটা এলাকাকে বোঝায়, গ্রামীণ একটা এলাকাকে বোঝায়, এলাকার একটা টুকরো বা অংশকে বোঝাচ্ছে তহসিল। এত অব্দি প্রত্যেকের ক্লিয়ার? আরো কোথাও কোনো ডাউট? স্যার হায়দ্রাবাদ, বলো। স্যার বলছি হায়দ্রাবাদ এটাকে আইডেন্টিফাই করা হলো কেন? হায়দ্রাবাদ শহরের পাশ দিয়ে গেছে। এবার কখনো যদি জিজ্ঞেস করে যে হায়দ্রাবাদ সিচুয়েটেড ইজ লোকেটেড অন দা ব্যাংক অফ ইন্দাস রিভার, ইজ ইট কারেক্ট অর রং? তোমরা তো রং বলে দেবে। হায়দ্রাবাদ কোথায়? তেলেঙ্গানায়। আর কোথায়? সিন্ধু নদী। কিন্তু পাকিস্তানে হায়দ্রাবাদ আছে। ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে। স্যার ও রজনপুর তহসিলের ওই জায়গাটা একটু বলবেন? কোন জায়গাটা? এই রজনপুর তহসিল রজনপুর করাচি তহসিল পর্যন্ত। পাকিস্তান। এই পঞ্চনদ যেখানে মিশেছে পাঁচটা উপনদী, সেটাকে পঞ্চনদ বলছে। পঞ্চনদ মানে পাঞ্জাব, পঞ্চ আব, পাঁচটা আবের বা দোয়াবের সমাহার। মিঠানকোট জায়গা, তহসিল রজনপুর। তোমাদের এত মানে টাফ হয়ে গেলে এটাকে বাদ দিয়ে দাও, মিঠানকোট লিখে রাখো, ঠিক আছে? বা কোট মিঠান লিখে রাখো। রজনপুর তহসিল আরো ডিটেইলস এর জন্য মেন সেন্স এগুলো এগুলো লিখে যাবে, ঠিক আছে? আদারওয়াইজ রজনপুর তহসিল না লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই, মিঠানকোট লিখলেই কাজ হবে। কোথায় গিয়ে মিলিয়েছে পাকিস্তানের সিন্ধুর সাথে, কোথায় গিয়ে মিলেছে মিঠানকোট করলেই কাজ হবে। এবারে আরো স্পেসিফিক জায়গা হচ্ছে রজনপুর তহসিল। দেখো এইখানে সিন্ধু যেটা বলা আছে, তুমি যদি যেগুলো যদি পুরোপুরি লিখে থাকো, বুঝে থাকো, যদি খাতায় মোটামুটি ড্র করে থাকো, সিন্ধুর এর বাইরে অলমোস্ট নেই কিছু বললেই চলে। আমি বলছি না এখান থেকে সবাই জেনারেলি যা কোশ্চেন দেয় এর মধ্যে থেকেই ঘোরাফেরা করে, মানে 80 থেকে 90% কোশ্চেন এর মধ্যে থেকে দেয়। এর বাইরে দিতে পারে, ডেফিনেটলি দিতে পারে, যা তা কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? কিন্তু এর মধ্যে থেকেই জেনারেলি ঘোরাফেরা করে, যা কমন কোশ্চেন করে বা তোমরা যে পরীক্ষায় যে কোশ্চেন পাবে এখান থেকেই ঘোরাফেরা করে। এই উপনদীর দৈর্ঘ্য, উপনদীর সোর্স, এগুলো বিভিন্ন পার্টে আমরা লিখে দিয়েছি, বলে দিয়েছি। এই জায়গাগুলোকে আমরা বলি না পীর পাঞ্জাল। এই পীর পাঞ্জাল যেটাকে বললাম ভেরিনাস স্প্রিং, যেটা আমরা বলেছি সেরাম নদীর ক্ষেত্রে, এই পীর পাঞ্জালকে কাশ্মীরে বলা হয় পীর কি গালি। পীর কি গালি মানে পীর বলতে এখানে সিংহকে বোঝাচ্ছে, সিংহের আঁচড়কে বোঝাচ্ছে। আঁচড়, পীর কি গালি মানে এরকম খাবা টাইপের। এই ফাঁকগুলো দিকে জল গলে বেরোচ্ছে, ভেরিনাস প্রস্রবণ থেকে এখান থেকে জল গলে বেরোচ্ছে, ঠিক আছে? বড় বড় বলে আর কি জল বেরোচ্ছে। হোপফুলি ক্লিয়ার এই জায়গাটা। তো আমরা সিন্ধু নদীকে কমপ্লিট করলাম। এবার নেক্সট আমরা যাব নেক্সট আমাদের আজকে হচ্ছে গঙ্গা। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? কে বলতে পারবে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? 25-25, কিন্তু পিএসসি নেয় 25-10। আপনার কথা। যে অফলাইন অনলাইন সব ক্লাস করলে এত হবে? সব জায়গায় ক্লাস করতে, ঠিক আছে? 25 কিলোমিটার। আচ্ছা দেখ, গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে 25 কিলোমিটার, কিন্তু মাথায় রাখবে অ্যানসার তোমরা কিন্তু 25 করবে, ঠিক আছে? অ্যানসার করবে কিন্তু 25 কিলোমিটার। আচ্ছা গঙ্গার উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, ঠিক আছে? অনির্বাণ, উৎপত্তি কোথায়? ওই তো গঙ্গোত্রী মোবাইল গমুক গুহা। অফলাইন ক্লাস করেছিলে? হ্যাঁ, আমি তো অফলাইন রেগুলারই করি, মানে কামাই করি না রেগুলার খুব করলে একটা। এটা অ্যানসার হতো না। তাহলে দেখো ভুলে গেছি। গঙ্গা রিভারের ক্ষেত্রে আমরা বলি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তিটা, উৎপত্তি হচ্ছে ভাগীরথী। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তিকার ভাগীরথী। এটা তাহলে দেবপ্রয়াগ। ওরকম আন্দাজে তো বললে হবে না,
ক্লাস পড়া হওয়া মানে কি সঙ্গে সঙ্গে রেডি থাকবে, ঠিক আছে? গঙ্গোত্রী হয় গোমুখ গুহা, গঙ্গোত্রী গ্লেশিয়ার। গঙ্গোত্রী গ্লেশিয়ার উৎপত্তি হচ্ছে ভাগীরথী। গঙ্গোত্রী গ্লেশিয়ার তোমরা যেটা বলে দাও গোমুখ কেভ, গোমুখ গুহা, গোমুখ কেভ, দ্যাট ইজ ভাগীরথী। আর এই পাশ থেকে একটা নদী আসছে, এই নদীটার উৎপত্তি হচ্ছে শতপন্থ গ্লেশিয়ার। শতপন্থ গ্লেশিয়ার, শতপন্থ হিমবাহ। এই শতপন্থ গ্লেশিয়ার থেকে আরেকটা নদী আসছে, বয়ে চলছে, এই নদীটার নাম হচ্ছে কি অলকানন্দা। তাহলে অলকানন্দার উৎপত্তি জেনে নিলাম। এই অলকানন্দার দৈর্ঘ্য হচ্ছে কত? 195 কিলোমিটার। আর ভাগীরথী নদীর দৈর্ঘ্য কত? 230 কিলোমিটার। এই ভাগীরথী আর অলকানন্দা মিলিত হয়েছে যেইখানে, সেই অঞ্চলটার নাম হচ্ছে দেবপ্রয়াগ বা দেবপ্রয়াগ, ঠিক আছে? যেটাকে আমরা দেবপ্রয়াগ বা দেবপ্রয়াগ বলি। প্রয়াগ কথার অর্থ হচ্ছে মিলনস্থল। কটা নদী? দুটো নদীর মিলনস্থল হচ্ছে দেবপ্রয়াগ। তাহলে এই দেবপ্রয়াগ যেখানে মিলিত হলো, এইখান থেকে সিঙ্গেল নদীটা বয়ে চলেছে, এইখান থেকে এর নাম হয়েছে গঙ্গা। এইখান থেকে নাম হচ্ছে। তাহলে গঙ্গার উৎপত্তি সমস্ত জায়গায় চলছে গঙ্গোত্রী নয় গোমুখ, বাট অ্যাকচুয়ালটা তো নয়। অ্যাকচুয়াল ভাগীরথীর উৎপত্তি গঙ্গোত্রী নয় গোমুখ। তুমি যদি বলো বইতে ভুল লেখা আছে, বইতে ঠিকই লেখা আছে বাট অ্যাকুরেট নয়, ঠিক আছে? ভাগীরথী যে নামটা পাল্টেছে ওটাকে ধরা হয়, ঠিক আছে? তাহলে এদিক থেকে অলকানন্দা আসছে, এখান থেকে উৎপত্তি হচ্ছে গঙ্গা। গঙ্গার নামকরণ হয়েছে বেসিক্যালি কোথা থেকে? দেবপ্রয়াগ। এবার শতপন্থ গ্লেশিয়ার এখানে রয়েছে, বলো। স্যার আপনি যেটা বললেন মানে ওখানে গঙ্গোত্রী তো ওনারা তো বলেন যে এখান থেকেই গঙ্গা নদীর উৎপত্তি, মানে ওটাকেই মানে গঙ্গা হিসেবে লোককে পরিচয় দেয়। এটা সত্যটা তো পাল্টাবে, ঠিক আছে? এবার আমি বলে দিলাম তোমাকে, এবার তুমি ঘাটাঘাটি করো। এবার তুমি জেনে গেলে। এবার পরীক্ষায় তোমার আসলে কাছে কোনটা লিখবো স্যার? পরীক্ষায় আসলে, হ্যাঁ। পরীক্ষায় আসলে দেখো গঙ্গার নামকরণ হয়েছে, গঙ্গার উৎপত্তি হয়নি। এবার দেখো গঙ্গা পশ্চিমবঙ্গে কি নামে পরিচিত তোমরা প্রত্যেকে বলবে? ভাগীরথী, হুগলি। হুগলি না? ভাগীরথী আর হুগলি। ভাগীরথী আর হুগলি। এবার তোমরা আমাকে বলবে গঙ্গা পশ্চিমবঙ্গে ভাগীরথী হুগলি নামে পরিচিত। এবার তোমরা আমাকে বলো ভাগীরথী হুগলি নদীর উৎপত্তি কোথায়? বলো। ওই তো ভাগীরথী নদিয়া। হুগলি, গঙ্গোত্রী, হ্যাঁ। তার মানে বুঝতে পারছো নামটা পরিবর্তন হয়েছে। এখানেও তাই নামটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে? এবার তোমরা তো জেনে গেলে, এবার তোমরা নিজেরা বেসিসের উপর নাম চেঞ্জ হয়েছে, এক একটা এলাকায় এসে তখন ডিফারেন্ট নামে সে পরিচিতি হয়েছে। কিন্তু অলওয়েজ মাথায় রেখো যে তুমি যদি বলো গঙ্গোত্রী গোমুখ গুহা কি গঙ্গার উৎপত্তি নয়, এটা কি ভুল না এটা ঠিক? তাহলে এটা যেটা করলাম এটা অ্যাকিউরেট, ঠিক আছে? এটা হচ্ছে এক্সাক্ট, এটাই এক্সাক্ট রিয়েলিটিতে ঘটেছে। ভাগীরথী অলকানন্দা যেখানে মিলিত হয়েছে সেইখান থেকে দেবপ্রয়াগ থেকে নাম হয়েছে গঙ্গা। তার আগে নাম তো গঙ্গা নয়। এবার যেটা নয় বই লিখছে বলে তো আমাকে বলতে হবে ব্যাপার নয়, কিন্তু বইতে লিখছে কি, বইতে অনেক জায়গা তৈরি হয়ে যাবে এখান থেকে উৎপত্তি হয়েছে। আমরা সচরাচর কি চাই, একটা নদীর উৎপত্তি কথা একটা জায়গার নাম থাকবে, ব্যাস ঝামেলা মিটে গেল। বাট এখানে তো সেরকম নয়। এখানে ব্যাপারটা কি, গঙ্গোত্রী গোমুখ থেকে ভাগীরথীর উৎপত্তি 230 কিলোমিটার জার্নির পর অলকানন্দার সাথে মিলে দেবপ্রয়াগে, তারপর উৎপত্তি হচ্ছে গঙ্গা। তো ঝামেলা থেকে সরিয়ে দাও না, গঙ্গোত্রী লিখে দাও। বাট রিয়েলিটি তো তা নয়। এর নাম তো আগে 230 কিলোমিটার তো গঙ্গা, এই ভাগীরথী। তাহলে আমি তো লিখতে পারবো না যে এখান থেকে গঙ্গার উৎপত্তি, আমিও ভুল করে ফেললাম। তো এটা কখনোই কিন্তু পড়া যাবে না, এটা এক্সাক্ট ইনফরমেশন, ঠিক আছে? বইতে স্কুল লাইফের বইতে লেখা থাকছে, সো কল্ড ভালো বইগুলো যেগুলো খুবই ভালো লেভেলের বই, সেখানে কিন্তু এই ধরনের জিনিস লেখা থাকে না, যেখানে এই জিনিস অ্যাকুরেট জিনিস কিন্তু লেখা থাকে। এবার এই যে শতপন্থ গ্লেশিয়ার দেখছো, এই পার্শ্ববর্তী অঞ্চল থেকে দুটো নদী এখান থেকে আসছে, একটা হচ্ছে বিষ্ণুগঙ্গা, একটা হচ্ছে ধৌলিগঙ্গা। এই যে নদীটা এসছে এই নদীটার নাম হচ্ছে বিষ্ণুগঙ্গা, বিষ্ণুগঙ্গা। আর এখানে যে নদীটা এসছে এই নদীটার নাম হচ্ছে ধৌলিগঙ্গা।
এই বিষ্ণুগঙ্গা বা ধৌলিগঙ্গা মিলেও যে অলকানন্দের উৎপত্তি হয়েছে এটা আবার অনেকে বলে থাকে। এবার এক্সাক্ট জিনিস কি, বিষ্ণুগঙ্গা ধৌলিগঙ্গা যেটা উৎপত্তি হয়েছে, বিষ্ণুগঙ্গার উৎপত্তি হচ্ছে বদ্রীনাথ গ্লেশিয়ার, আর ধৌলিগঙ্গার উৎপত্তি হচ্ছে নীতি গ্লেশিয়ার বা নীতি হিমবাহ থেকে, উত্তরাখণ্ডের ঘটনা। এবার এখান থেকে যেটা এসে যেখানে মিলিত হয়েছে ওইখানেই রয়েছে কিন্তু শতপথ গ্লেশিয়ার। মানে বিষ্ণুগঙ্গা ধৌলিগঙ্গা, বিষ্ণুগঙ্গা আসছে বদ্রীনাথ থেকে, আর উৎপত্তি ধৌলিগঙ্গা হচ্ছে নীতি গ্লেশিয়ার বা নীতি হিমবাহ থেকে উৎপত্তি হয়ে আসছে। এবার দুটো নদী এসে যেখানে মিশেছে ওইখানেই শতপথ গ্লেশিয়ার হয়েছে। তার মানে কেউ কেউ বলছে শতপথ অলকানন্দের শতপথ গ্লেশিয়ার উৎপত্তি, আবার অনেকে বলছে যে বিষ্ণুগঙ্গা ধৌলিগঙ্গার মিলনস্থলেই তৈরি হয়েছে অলকানন্দ। এক্সাক্ট কোনটা, যেটা প্রথমে বলেছিলাম যে অলকানন্দের উৎপত্তি শতপথ গ্লেশিয়ার, ওটা হচ্ছে এক্সাক্ট। এবার তুমি যদি বলো ওটা কি ভুল, ভুল না, একই জায়গায় এসে মিশেছে, ভুলের কোনো ব্যাপার নেই, একই জায়গায় এসে মিশেছে, ঠিক আছে। এইখানেই তৈরি হয়েছে আমাদের আর একটা প্রয়াগ, এর নাম হচ্ছে কি বিষ্ণু প্রয়াগ। বিষ্ণু প্রয়াগ, এইখান থেকে একটা নদী এসছে পার্শ্ববর্তী অঞ্চল থেকে, এইখান থেকে একটা নদী এসছে, এই নদীটার নাম হচ্ছে কি নন্দাকিনী। নন্দাকিনী, নন্দাকিনী এখানটায় মিশেছে, এখানে একটা প্রয়াগ তৈরি হয়েছে, এখানে একটা প্রয়াগ তৈরি হয়েছে, এর নাম হচ্ছে নন্দ প্রয়াগ। এখান থেকে একটা নদী এসছে, এর নাম হচ্ছে পিন্ডার। পিন্ডার গ্লেশিয়ার থেকে উৎপত্তি হয়েছে, এখানে একটা প্রয়াগ তৈরি হয়েছে। দেখো প্রয়াগ মানে দুটো নদী মিলেছে, এটা হচ্ছে কি কর্ণপ্রয়াগ। তাহলে এক নম্বর প্রয়াগ কি বিষ্ণু প্রয়াগ, দু নম্বর প্রয়াগ নন্দ প্রয়াগ, তিন নম্বর প্রয়াগ কর্ণপ্রয়াগ, দেব প্রয়াগ 5 নম্বর, 4 নম্বর একটা প্রয়াগ তৈরি হয়েছে। কেদারনাথ থেকে একটা নদী আসছে, এটা হচ্ছে কেদারনাথ গ্লেশিয়ার। কেদারনাথ থেকে একটা নদী আসছে, কেদারনাথ থেকে যে নদীটা আসছে, কেদারনাথ থেকে নদীটা এসে মিশেছে এখানে। কেদারনাথ থেকে যে নদীটা আসছে তার নাম হচ্ছে মন্দাকিনী, নট নন্দাকিনী, ওটা নন্দাকিনী ছিল, এটা মন্দাকিনী। এই মন্দাকিনী যেখানে গিয়ে মিশেছে সেইখানে তৈরি হয়েছে রুদ্রপ্রয়াগ, এটাকে আমরা বলতে পারি কি 4 নম্বর প্রয়াগ। তাহলে বুঝতে পারছো এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে 1 নম্বর প্রয়াগ বিষ্ণু প্রয়াগ, 2 নম্বর প্রয়াগ নন্দ প্রয়াগ, 3 নম্বর প্রয়াগ কর্ণ প্রয়াগ, 4 নম্বর রুদ্র প্রয়াগ, 5 নম্বর দেব প্রয়াগ। ঠিক আছে, 5টা জিনিস আমরা দেখলাম এখানে। তাহলে আবার রিপিট করছি, তাহলে বিষ্ণু প্রয়াগ আর ধৌলিগঙ্গা, বিষ্ণু গঙ্গা হচ্ছে বিষ্ণু গঙ্গা যেটা বলছি এটা লিখে দিচ্ছি তোমাদের সুবিধা হবে। আর বদ্রীনাথ, বদ্রীনাথ গ্লেশিয়ার থেকে উৎপত্তি হয়েছে, এটা হচ্ছে নীতি গ্লেশিয়ার থেকে উৎপত্তি হয়েছে, নীতি। বদ্রীনাথ থেকে বিষ্ণুগঙ্গা, ধৌলিগঙ্গা হচ্ছে নীতিগঙ্গা, নীতি থেকে গ্লেশিয়ার থেকে মিলিত হয়েছে, ওখানে শতপথ গ্লেশিয়ার যেখানে অলকানন্দের উৎপত্তি হয়েছে। অলকানন্দের সঙ্গে নন্দাকিনী এসেছে, নন্দাকিনী গ্লেশিয়ার থেকে। পিন্ডার এসেছে, পিন্ডার গ্লেশিয়ার থেকে। অলকানন্দের দৈর্ঘ্য আমরা দেখে নিয়েছি 195 কিলোমিটার। এদিকে গঙ্গোত্রী হবে, গঙ্গোত্রী থেকে ভাগীরথীর উৎপত্তি 230 কিলোমিটার। ভাগীরথীর অলকানন্দ মিলিত হয়েছে যেখানে দেবপ্রয়াগ, এখানে গঙ্গার উৎপত্তি। তাহলে প্রয়াগের লিস্ট কি বিষ্ণু প্রয়াগ, বিষ্ণু গঙ্গা ধৌলিগঙ্গা মিলে বিষ্ণু প্রয়াগ। নন্দ প্রয়াগ কি অলকানন্দা নন্দাকিনী মিলে নন্দ প্রয়াগ। কর্ণপ্রয়াগ কি অলকানন্দা পিন্ডার নদী মিলে কর্ণপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ কি মন্দাকিনী আর অলকানন্দা মিলে রুদ্রপ্রয়াগ। দেবপ্রয়াগ কি ভাগীরথীর অলকানন্দা মিলে দেবপ্রয়াগ। এই ছবিটার মধ্যে আমাদের মোটামুটি 1 পাতার লেখা বেঁচে গেল, ঠিক আছে, 1 পাতা জিনিস আমরা আলোচনা করলাম। এবার যদি গঙ্গার টোটাল লেন্থ বলি আমরা 25 কিলোমিটার। এর মধ্যে যদি বলি উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে কত 110 কিলোমিটার, উত্তরপ্রদেশে 1340 কিলোমিটার হয়ে গেল। উত্তরাখণ্ডে 110 কিলোমিটার, উত্তরপ্রদেশে 1340 কিলোমিটার। বিহারে 445 কিলোমিটার, ঝাড়খণ্ডে 110 কিলোমিটার, যেটা বিহার আর ঝাড়খণ্ডের বাউন্ডারি ক্রিয়েট করেছে। আর মোস্ট ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গলে 520 কিলোমিটার। মোস্ট ইম্পর্টেন্ট এটা গঙ্গা কোথা কোথা দিয়ে গেছে, যদি
যদি গঙ্গা রাজ্যের ক্ষেত্রে বলে কোন কোন রাজ্য দিয়ে গেছে, উত্তরাখণ্ডে উৎপত্তি, তারপর উত্তরপ্রদেশে প্রবেশ করেছে, তারপর বিহারে প্রবেশ করেছে, তারপর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলা, তারপর ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করেছে, ওয়েস্ট বেঙ্গল থেকে চলে গেছে বাংলাদেশ। গঙ্গা বাংলাদেশে কি নামে গেছে তোমরা বলো? গঙ্গা বাংলাদেশে কি নামে এন্টার করেছে? পদ্মা দা গঙ্গা বাংলাদেশের পদ্মা নামে এন্টার করেছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারলাম। এইটা হচ্ছে গঙ্গার অ্যাকচুয়াল একটা ওভারঅল জার্নি আমরা বলতে পারি। ঠিক আছে, গঙ্গার অ্যাকচুয়াল ওভারঅল জার্নি এখান থেকে আমাদের একটা আইডিয়া। এত অবধি ক্লিয়ার করতে গেলে এত অবধি আরো কোথাও কোনো ডাউট, আরো কোনো কোয়েরি আছে? স্যার উত্তরাখণ্ডের লেন্থটা আরেকবার উত্তরাখণ্ডের লেন্থ গঙ্গা 110 উত্তরাখণ্ড ঝাড়খণ্ড 110। স্যার দেবপ্রয়াগ রুদ্রপ্রয়াগ দুটো প্রয়াগের মিলিত অংশটা কি গঙ্গা? না, তো দেবপ্রয়াগটাই গঙ্গা, কারণ রুদ্রপ্রয়াগ রুদ্রপ্রয়াগের কথা মিলিত, দেবপ্রয়াগ রুদ্রপ্রয়াগ এক জায়গায় যে মিলবে। অলকানন্দার ভাগীরথীর মিলনস্থল যেখানে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগের প্রশ্ন নেই। রুদ্রপ্রয়াগের সঙ্গে তো মন্দাকিনী এসে মিলে, ওখান থেকে গঙ্গা বেরিয়েছে না। হয়ে গেল আমাদের आंसर। পরীক্ষায় জিজ্ঞেস করে কোন দুটো নদীর মিলিত প্রবাহের ফলে কোন প্রয়াগ তৈরি হয়েছে, যে তোমাকে বলে দিল রুদ্রপ্রয়াগ তৈরি হয়েছে কি কি নদী নিয়ে? অলকানন্দা আর ভাগীরথী। অপশন বিতে বললো অলকানন্দা আর মন্দাকিনী, অলকানন্দা আর পিণ্ডা, আর অলকানন্দা আর বলে দিল নন্দাকিনী। কোনটা পড়বে? এইগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার জটিল কোশ্চেন। ঠিক আছে, জটিল কোশ্চেন। গঙ্গার উৎপত্তি এই যে পুরো ঘটনাটা দেখছো, এই পুরো ঘটনাটা কিন্তু উত্তরাখণ্ড রাজ্যের ঘটনা। পুরো ঘটনাটা কোথাকার? উত্তরাখণ্ড রাজ্যের কিন্তু। গঙ্গা জার্নি এরকম ভাবে দেখতে পাচ্ছি। গঙ্গার উৎপত্তি হয়েছে, এই গঙ্গার উৎপত্তি আমরা এইখান থেকে যেটা দেখছি, এই রাইট সাইড থেকে আরেকটা নদী আসছে, এইখান থেকে আরেকটা নদী আসছে। এটা গ্লেশিয়ারটার নাম হচ্ছে কি? যমুনোত্রী গ্লেশিয়ার। যমুনোত্রী গ্লেশিয়ার, যমুনোত্রী হিমবাহ। এখানে একটা নদী আসছে, নদী এসে এই গঙ্গার সাথে মিলে। এই নদীটার নাম হচ্ছে কি? এই নদীটার নাম হচ্ছে যমুনা। যমুনা, যমুনা, যমুনা। এই যমুনার সঙ্গে গঙ্গা মিলিত হয়েছে। তাহলে এই গঙ্গার কোন তীরের উপর নদী? যমুনা। রাইট না লেফট? বাম তীরে। ডান তীর, ডান তীর, ডান তীর। গঙ্গার ডান তীরের উপর নদী, গঙ্গার ডান তীরের উপর এই ডান দিক দিয়ে আসছে, গঙ্গা যাচ্ছে ডান দিক দিয়ে আসছে। যেখানে মিলিত হয়েছে সেখানে প্রয়াগ হয়েছে, প্রয়াগ তৈরি হয়েছে, প্রয়াগ। এই প্রয়াগকেই বর্তমানে বলা হয় প্রয়াগরাজ, অর্থাৎ এলাহাবাদ। যেখানে 12 বছর অন্তর কুম্ভ মেলা হয়, যেখানে গান্ধীজির অস্থি বিসর্জন দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো বুঝতে পারলেন? তাহলে এই যে যমুনা বলছি, গঙ্গার ডান তীরে সবথেকে বড় এই উপনদী। এই যমুনা গঙ্গার ডান তীরে সবথেকে বড় উপনদী, এর দৈর্ঘ্য কত? 1375 কিলোমিটার। তো যমুনা দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 1375 কিলোমিটার। গঙ্গার ডান তীরে সবথেকে বড় উপনদী 1375 কিলোমিটার। ঠিক আছে, তো হোপফুলি এতটা ক্লিয়ার। কারোর আর কোনো ডাউট আছে, কোনো কোয়েরিজ আছে? এত মিলনস্থলের ওই কথাটা আরেকবার বলুন। ওই দেবপ্রয়াগ যেটা একটা কোশ্চেন করছিলেন না, যে কেমন কোশ্চেন আসে ওইটা একবার কোশ্চেনটা দিতে পারে যে রুদ্রপ্রয়াগ কোন দুটো নদীর মিলিত প্রবাহ? ভাগীরথী আর অলকানন্দা, অলকানন্দা আর পিণ্ডা, অলকানন্দা আর নন্দাকিনী, নাকি অলকানন্দা আর মন্দাকিনী? এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু দেয়। বা কোন একটা প্রয়াগ বললো কোন দুটো নদীর মিলিত প্রবাহ, বা বলে দিল এই দুটো নদীর মিলিত প্রবাহের ফলে কোন প্রয়াগ গঠিত হয়েছে। যেমন গঙ্গা আর যমুনা মিলে কি তৈরি হয়েছে? প্রয়াগরাজ বা প্রয়াগ তৈরি হয়েছে। সঙ্গম বলা হয়, প্রয়াগ সঙ্গম মানে মিলনস্থল। ঠিক আছে, এই এলাহাবাদের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটে নদীকে একত্রে মিলিত হয়েছে। ঠিক আছে, পবিত্র পীঠস্থান হিসেবে কনসিডার করা হয়। ঠিক আছে, সিঙ্গেল প্রয়াগ যদি বলে তাহলে এলাহাবাদ। আর বাকি দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, এই যে যদি আগে কোনো নাম বা অ্যাডজেক্টিভ ইউজ করে তাহলে আমরা এটাকে বলে দেবো হচ্ছে কোন দুটো নদীর মিলিত প্রবাহ। এই ছবি থেকে আমাদের অ্যান্সার হয়েছে। ঠিক আছে, তো হোপফুলি এতটা ক্লিয়ার। তো নেক্সট দিনকে আমরা
এই গঙ্গার উপনদী থেকে আমরা একভাবে জার্নি আপনি একটু সরে দাঁড়ান স্যার, তাহলে একটুখানি ছবিটা নিয়ে নেব। নেক্সট দিনকে হ্যাঁ হয়ে গেছে। আমরা গঙ্গার উপনদী থেকে শুরু করবো, ঠিক আছে? তো হোপফুলি প্রত্যেকটি